বান্দরবন যেন এক স্বপ্নের রাজ্য। চারিদিকে সবুজ পাহাড়, জুমক্ষেত, মেঘে ঢাকা চূড়া আর অসংখ্য ঝর্ণার অপার সৌন্দর্য। তবে এই সৌন্দর্যের সবটুকু সহজে ধরা দেয় না। কিছু ঝর্ণার দেখা পেতে পাড়ি দিতে হয় দুর্গম পাহাড়ি পথ, অতিক্রম করতে হয় কঠিন ট্রেইল। সেই সব লুকিয়ে থাকা ঝর্ণার খোঁজেই আমাদের এই যাত্রা। পাশাপাশি কাছ থেকে দেখব পাহাড়ি মানুষের জীবন, তাদের সংস্কৃতি আর বান্দরবনের অজানা পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য। চলুন শুরু করা যাক আমাদের বান্দরবন সিরিজের প্রথম গল্প। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। গন্তব্য বান্দরবনের আলীকদম। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব প্রায় 390 কিলোমিটার। আর এই রুটে শুধুমাত্র নন এসি বাস চলাচল করে, যার ভাড়া 1100 টাকা। আর এই পুরো পথ পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টার মতো। বান্দরবনে ভ্রমণ করতে চাইলে একটি বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। এখানে ভ্রমণ করতে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সাথে রাখবেন। অলরেডি আলীকদম বাস স্ট্যান্ডে চলে আসছি। আর এখানে কিন্তু বাসগুলো নামিয়ে দেয়। দুইটা পরিবহন ঢাকা থেকে সরাসরি আলীকদম পর্যন্ত আসে। একটা হলো শ্যামলী এনার ট্রাভেলস, যেটাতে করে আমরা আসছি, আর একটা হলো হানিফ পরিবহন। আপনারা এই দুইটা পরিবহনের যে কোনো পরিবহনে চাইলে সরাসরি এখানে আসতে পারবেন। আর আমরা এখন যেহেতু দুইজন আছি, সেহেতু একটা বাইকে করে চলে যাব তিনদুর দিকে। আগামী কয়েকদিন আমরা এমন কিছু দুর্গম এলাকায় থাকব যেখানে কোনো বাজার কিংবা দোকান পাওয়া যায় না। তাই আলীকদম বাজার থেকেই প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য জিনিসপত্র কিনে নিলাম। ঠিক তখনই শুরু হলো ঝুম বৃষ্টি। তবে বৃষ্টি আমাদের থামাতে পারেনি। বৃষ্টিকে সঙ্গে করেই বাইকে চড়ে শুরু হয়ে গেল আমাদের পাহাড়ি অভিযানের আসল যাত্রা। আলীকদম থেকে যাইতেছি তিনদুর দিকে। এত বৃষ্টি সকাল থেকে, বৃষ্টির জন্য ক্যামেরাও বাইর করতে পারতেছি না। পলিথিন ম্যানও রক্ষা পায় না বৃষ্টিতে। আর এই যে দেখেন, বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বাইকে করে একেবারে তিনদুর দিকে যাব। 13 কিলোতে চলে আসছি। এখানে দাঁড়াইলাম, এত সুন্দর একটা ভিউ। কোন জায়গায় দাঁড়াবো এটা খুঁজতেছিলাম। এখানে একটা ভিউ পয়েন্টের মতো আছে। এই ভিউ পয়েন্টে আসলে আপনারা দাঁড়িয়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। দেখেন সামনে পুরো পাহাড়ের উপরে মেঘ জমে আছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে যাচ্ছি। তবে খারাপ লাগতেছে না তেমন একটা। এই জায়গাটাতে পাহাড় ধস হয়েছে। দেখেন উপর থেকে পাহাড় ভেঙে কিন্তু এখানে পড়ছে। রাস্তা কয়েকদিন বন্ধও ছিল। কয়েকদিন আগে তো বন্যাও হয়েছে চট্টগ্রামে, পরে এই বান্দরবনের এদিকে। পাহাড় ধস দেখে মানে অনেক বেশি ভয়ঙ্কর মনে হলো জায়গাটাকে। দেখেন এদিক দিয়ে ওই সামনেই অভিযাত্রী ঝর্ণা আছে একটা। অভিযাত্রী ঝর্ণা, এটা কিন্তু রাস্তায় পড়বে আর কি। আপনারা থানচিতে যান বা তিনদুতে যান বা 21 কিলো যান, যাওয়ার পথে দেখতে পারবেন অভিযাত্রী ঝর্ণা। সবসময়ই এটা একদম শুকনো থাকে, মানে পানি থাকে না। এখন যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে আর অনেক একদম বর্ষার সময় আর কি, ভরপুর বর্ষা চলতেছে, সেজন্য পানি চলে আসছে এই ঝর্ণাতেও। কিলো পার হয়ে আসছি, তবে থামার কোনো উপায় নাই। অনেক জোরে বৃষ্টি নামছে। আর এই যে দেখেন রাস্তার অবস্থা। এই হলো তিনদু যাওয়ার রাস্তার অবস্থা। দেখেন বাইক থেকে নেমে নেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এই যে রাস্তা, এই অবস্থা। আবুয়াপাড়ার দিকে যাইতেছি আমরা। এই যে পিছনে ওয়াই জংশন আছে, সেখানে কিন্তু বাইকটা আমাদের নামিয়ে দিছে। আর যে ওয়েদার ভাই, মানে আমার লাইফে এত সুন্দর ওয়েদার আমি কখনো পাই নাই। হয়তো বা আপনাদের ভালোভাবে দেখাইতেও পারি নাই, তবে আমি যা দেখছি সেটা আমার লাইফের সেরা জিনিস ভাই। এই যে দেখেন সামনে ভিউ। আর আমরা হেঁটে হেঁটে আবুয়াপাড়ার দিকে যাচ্ছি। আমরা এই ট্যুরে কয়েকটা ঝর্ণা ঘুরে দেখার জন্য আসছি। প্রথম দিনই এত বৃষ্টি হয়েছে, এখন আবুয়াপাড়াতেই থেকে যাবো আজকে রাত্রে।
পাহাড় থেকে এখন আমাদের হাঁটা শুরু তিন্দুর আবুয়া পাড়ার উদ্দেশ্যে। ছোট্ট এই পাহাড়ি পাড়াটি ডিম পাহাড়ের ঠিক নিচে অবস্থিত। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, শীতল বাতাস আর স্বপ্নের মতো সুন্দর প্রকৃতি। মনে হচ্ছিল যেন মেঘের রাজ্যে হাঁটছি। এমন মনোমুগ্ধকর পথ ধরেই শুরু হলো আমাদের পরবর্তী অভিযানের পদযাত্রা। আবহাওয়া পাড়ার সামনে চলে আসছে, আর এই যে পিছনে দেখেন একটা ছোট্ট দোকান তৈরি হয়েছে। এই পথ ধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পাড়াতে যাওয়ার আগেই আপনারা এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। মানে একটা পাড়ার সামনেই এমন সুন্দর দৃশ্য, অসাধারণ জায়গা। দেখেন ছোট্ট একটা ঝর্ণা, এটা একদম পাহাড়ের উপর থেকে আসে, আর এখান থেকেই কিন্তু ওনারা পানি সংগ্রহ করে এবং পানি ব্যবহার করে। এই যে দেখেন আবহাওয়া পাড়াতে চলে আসছি, আর এই পিছনে দেখতেছেন এটা হলো ম্যান প্রেদের বাড়ি, যার সাথে আমি ঘোরাঘুরি করি আর কি, আমার গাইড হিসাবে থাকে। আর এই যে এটাই হলো ওদের পাড়াটা। এই পাড়ার পাশে অসম্ভব সুন্দর একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা দেখবো আর কি। তবে এখানে থাকার কোনো প্ল্যানই নিয়ে আসিনি আজকে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, এই জন্যই আর কি এই জায়গাটাতে থেকে গেলাম। ম্যান প্রেও বাসায় নাই। আবুয়া পাড়ার পাশেই একটা অসাধারণ সুন্দর ঝর্ণা আছে। ঝর্ণাটার নাম হলো মাঙ্কু ঝর্ণা। সেই ঝর্ণার দিকে যাচ্ছি, আর দাদা থাকবে সাথে। দাদার নাম কি জানি দাদা? ম্যান রয়। দাদার নাম হলো ম্যান রয়, ম্যান প্রের বড় ভাই আর কি। তো ম্যান প্রে তো নাই, দাদাকে নিয়ে যাইতেছি আর কি। যতবারই এই পাহাড়ের সৌন্দর্য দেখি মনে হয় যে নতুন কিছু দেখতেছি। এখান থেকে চমৎকার দৃশ্য দেখা যায়, আশেপাশের উঁচু উঁচু পাহাড়গুলো, তারপরে এখানকার প্রকৃতি একদম সাথেই। এই যে দেখেন কত জঙ্গল টাইপের জায়গা, আবার একটা ঝর্ণাও আছে, অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। কি সাপ এটা? বিশাল বড় একটা সাপের দেখা পাইছি এই মাঙ্কু ঝর্ণায় যাওয়ার পথে। তো এইসব রাস্তায় বর্ষার সময় একটু সাবধানে থাকাটা জরুরি আর কি। আপনারা যদি খেয়াল করে না চলেন তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। আর এই যে সামনে আমরা হেঁটে যাচ্ছি, খুব কঠিন রাস্তা। এখান দিয়ে আসলে যাওয়াটা অনেক বেশি কঠিন, আর ঝোঁক 100% আপনাকে ধরবেই এইসব জায়গায় যদি আপনি যান। এই যে দেখেন কত জঙ্গল টাইপের রাস্তা। অসাধারণ সুন্দর একটা ঝর্ণা, মাঙ্কু ঝর্ণার সামনে আছি। দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয়, মানে বেশি দূরে নয়, আধা ঘন্টা 40 মিনিট লাগবে, তবে অনেক দুর্গম পথ। মানে আপনাদের অনেক কষ্ট করে এই ঝর্ণাতে আসতে হবে। আর এখানে আসার পথে অনেক জীবজন্তু দেখা পাবেন, যদি আমাদের মতো আপনাদের ভাগ্য খারাপ থাকে। আর এই যে দেখেন পিছনে বিশাল বড় একটা ঝর্ণা। তিন্দুতে অনেক পর্যটক এলেও এই ঝর্ণার কথা খুব কম মানুষই জানেন। স্থানীয়দের কাছে এটি মাঙ্কু ঝর্ণা নামে পরিচিত। বর্ষাকালে পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝর্ণাটি তার আসল সৌন্দর্যে ধরা দেয়। আশ্চর্যের বিষয়, এত সুন্দর একটি ঝর্ণা লোকালয় থেকে খুব বেশি দূরে নয়, তারপরও মানুষের চোখের আড়ালে রয়ে গিয়েছে। এমন
এমন এক ঝর্ণার সামনে দাঁড়িয়ে যেন নিজেকে নতুন করে খুঁজে পেলাম। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়ে অনুভব করলাম এক অদ্ভুত প্রশান্তি। তখন বুঝলাম জীবনেরও ঠিক প্রকৃতির মতোই অসংখ্য রং আছে, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো বা বিস্ময়ে ভরা। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, তাই দ্রুত আমাদের পাড়ায় পৌঁছাতে হবে। পাহাড়ে সূর্য ডুবে গেলে চারপাশ মুহূর্তেই অন্ধকারে ঢেকে যায়, আর চলার পথ হয়ে ওঠে আরো বেশি কঠিন। তাই কোনো দেরি না করে আলো থাকতে থাকতে আমাদের পৌঁছে যেতে হবে পাড়ায়। দাদা জিরি থেকে একটা কাঁকড়া ধরছে, এই জিরি থেকে। কাঁকড়া কি সবসময় পাওয়া যায় দাদা? পাওয়া যায় না? আর কি কি পাওয়া যায় এখানে? মাছ পাওয়া যায়? মাছ তো পাই না, চিংড়ি। চিংড়ি পাওয়া যায় না? চিংড়ি, তারপরে এই যে এটাকে কি বলে, শামুক। আমার পাড়াতে চলে আসছি মাঙ্কু ঝর্ণাটা দেখার পরে। চারপাশে মেঘ জমে আছে। এই পাড়াটা আমার কাছে এই জন্য এত ভালো লাগে। এই ঘরে আমরা থাকবো আজকে। প্রায় 10 থেকে 15টা জোক ছাড়াইছি, এখনো আর আছে কিনা বলতে পারতেছি না। একদমই সন্ধ্যা হয়ে গেছে, আর পাড়ার পাশেই গোসলের জায়গা রয়েছে। অসাধারণ সুন্দর একটা পাড়া। এই পাড়া থেকে ক্রিস্তং পাহাড়ের অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই যে সামনে রয়েছে এই যে পাড়াটা। পাড়াতে ইতিমধ্যেই রাত নেমে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাইড ম্যানপ্রেও পাড়াতে এসে পৌঁছাবে। আগামীকাল সকালেই শুরু হবে আমাদের দীর্ঘ ও দুর্গম পথের যাত্রা। গুড মর্নিং সবাইকে। তিনদুর আবুয়া পাড়া থেকে। আসলে এই পাড়াতেই গতকালকে রাত্রে ছিলাম আমরা, আপনারা তো জানেনই। পাড়াতে 22টা ফ্যামিলি বসবাস করে, যারা মোরো সম্প্রদায়ের মানুষ। তাদের ধর্ম কিন্তু ক্রামা ধর্ম, তারা সেটাই ফলো করে। আর এই যে এই পাশ ধরে আমরা একটু সামনে ঘুরে ঘুরে দেখবো আর কি এই পাড়াটা। আবুয়া পাড়ায় মূলত মোরো সম্প্রদায়ের মানুষের বসবাস। এই পাড়াতে 22টি পরিবার বসবাস করেন, যাদের প্রধান কাজ জুম চাষ এবং বাগান করা। সেটা করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। মোরো সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের ধর্ম ক্রামা। ক্রামা তুলনামূলক নতুন একটি ধর্মীয় আন্দোলন, যা 1980-র দশকে মোরো সম্প্রদায়ের মধ্যে বিস্তার লাভ করে। এর প্রতিষ্ঠাতা হিসেবে ম্যানলে মোরোর নাম উল্লেখ করা হয়। গতকাল রাত্রে আমরা এই জায়গাটাতে ঘুমিয়েছিলাম, আর এই রুমটাতে আর কি। এটা ম্যানপ্রেদের ঘর। আর এখানে আমাদের একটা বারান্দা মানে মাচা থাকে, যেটাতে আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। ওই যে মেঘ জমে আছে, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হলো ক্রিস্তংয়ের চূড়া। আর এই পাশে কিছু ঘরবাড়ি রয়েছে, আর উপরে যেটা সেটা হলো ডিম পাহাড়। অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যায়। মানে এই মাচাটাতে এসে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনারা মানে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন। আর এখন আমাদের সকালের খাবার রান্না হচ্ছে, আমরা খাবার খেয়ে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সকালের নাস্তা শেষ করে শুরু হবে আমাদের যাত্রা। গন্তব্য পাহাড়ের বুকে লুকিয়ে থাকা অনিন্দ্য সুন্দর রেংরিপাড়া। সেখানে পৌঁছাতে পাড়ি দিতে হবে দীর্ঘ দুর্গম আবার একই সঙ্গে অপূর্ব সুন্দর পাহাড়ি পথ। প্রতিটি বাঁকে অপেক্ষা করছে নতুন এক দৃশ্য, নতুন এক অভিজ্ঞতা। আবুয়াপাড়া থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর কি। অনেকটাই লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে অনেক সময় পার করে ফেলেছি। প্রায় 11:30টার মতো বেজে গেছে। এই পাড়াতেই এখন দ্রুত বেরিয়ে যেতে হবে। অলরেডি আবুয়াপাড়া থেকে বেরিয়ে গেছি, আর সাথে এই যে ম্যানপ্রে একটা হাই দাও। মানে সব ভিডিওতেই দেখতেছেন ওরে আর কি, কারণ আলীকদমের এরিয়াতে প্রবেশ করলে ওকে সবসময় সাথে রাখি।
ওই যে এখানে বৃষ্টি নামতেছে। আল্লাহু আকবার। পাহাড় যে কতটা সুন্দর এই বর্ষার সময় আপনারা এই পাহাড়ে আসলে বুঝতে পারবেন। দেখেন ওই যে সামনে বৃষ্টি আর এই পাশে রৌদ্র উঠে আছে। আর আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গায় বৃষ্টিও নাই, রোদও নাই, একদম ছায়া পড়ে আছে আর কি, মেঘাচ্ছন্নভাবে রয়েছে। দাদার সাথে যাবো হলো তিন্দু বাজার, দাদা পৌঁছে দিয়ে আসবে। তো আপনারা যদি আসেন, যদি বাইক পান আর কি, সব সময় কিন্তু পাওয়া যায় না, দেখা গেছে যে বিভিন্ন কাজে থাকে। আমরা তিনজন দেখে দুইবারে নিয়ে যাবো আর কি, মানে একবার একজন একবার দুইজন নিয়ে যাবে। আর এই পথ ধরে আমাদের তিন্দু যে বাজার আছে বাজারের দিকে যেতে হবে। বাইকে চড়ে যাচ্ছি তিন্দু বাজারের দিকে। আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন, তবে পৌঁছাতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। আমরা যেহেতু 3 জন ছিলাম, প্রথমে একজন তারপরে 2 জন, এভাবে করে 2 বারে তিন্দু বাজারে পৌঁছেছি। এই যে এখানে পাহাড় ধস হয়েছে, এটা হলো তিন্দু বাজারে যাওয়ার রাস্তা। আর দেখেন কি অবস্থা রাস্তার। তিন্দু যে পাড়াটা আছে, পাড়াটা দিয়ে হাঁটতেছি। আর এখানে বাইকটা নামাই দিছে আমাদের, অনেকখানি হাঁটা লাগবে, অনেক লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, রাত্রেও হতে পারে আমাদের যেই গন্তব্য আছে সেখানে পৌঁছাতে। তিন্দু জিরির সামনে আছি, এই জিরিটা পার হয়ে তারপরে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে, মানে আরও অনেক দূর, অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হবে। এই যে দেখেন ম্যান ট্রে যাইতেছে, অনেক পানি কিন্তু এই জায়গাটাতে। জিরিতে এখন প্রচণ্ড স্রোত, পার হতেই কিছু দৃশ্য চোখে পড়ল। পাহাড়ের মেয়েরা ছেলেদের সাথে তাল মিলিয়ে কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের থেকে বেশি কাজ করে থাকে। তিন্দু জিরি পার হওয়ার পরে একটা বাগান দিয়ে একদম পাহাড়ের চূড়ায় উঠতেছি, মানে অনেক বিশাল বড় পাহাড় বলতে পারেন, একদম খাড়া। দেখেন ওই যে ম্যান পেরেকে দেখা যাচ্ছে, এত খাড়া পাহাড় দিয়ে উঠতে হইতেছে, আবার দেখতে হইতেছে জোকে ধরতেছে কিনা, জঙ্গল টাইপের জায়গাটা। আমরা যেহেতু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি সেহেতু সরাসরি পাওপাড়াতে চলে যাব। এই দেখেন পাহাড়ের উপরে বাগান করে রাখছে, আর পুরো আম পড়ে আছে সব জায়গাতে। দেখেন আমের মনে হচ্ছে বস্তা বস্তা আম পড়ে আছে, এই আমগুলো একদম পচে গেছে, কেউ নিতেছেও না। দেখেন কত আম, যদি পরিবহন করে আমগুলো নেওয়া যেত শহরের দিকে তাহলে হয়তোবা বিক্রি হয়ে যেত। দুর্গম পথ পাড়ি দিতে হবে। হেঁটে যাচ্ছি পাহাড়ের উঁচু নিচু পথ ধরে। এখনো প্রায় 3 ঘন্টার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে রেংরি পাড়ায় পৌঁছাতে। বর্ষার সময় আসলে এরকম অসংখ্য ঝিরি বা ঝর্ণা দেখতে পাবেন, ছোট বড়, যেগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। আর এগুলো কিন্তু একেবারে বর্ষার সময়, মানে যখন একদম ভরপুর পানি থাকে তখনই দেখা যায়। আর দেখেন এদিক দিয়ে বয়ে একদম যেই ঝিরিটা আছে তিন্দু ঝিরি, সেই ঝিরিতে গিয়ে পড়ে এই পানিটা। আর আমরা এই যে পথ ধরে আবারও উপরের দিকে একদম পাহাড়ের উপরে যেতে হবে। পিছনে ছোট্ট একটা পাড়া, কুটিলি পাড়া, এই পাড়াটাতে চলে আসছি। অসম্ভব সুন্দর একটা পাড়া, মানে একদম পাহাড়ের উঁচুতে অবস্থিত। মানে এই পাড়াটা যাওয়ার পথে আমাদের পড়ছে। এই পাড়াটার সৌন্দর্য দেখবো আর কি, একটু বসে তারপরে আবারও হাঁটা শুরু করতে হবে। কুটিলি পাড়াতে কিছুক্ষণ বসছিলাম। কুটিলি খুমি নামের এই পাড়ার প্রধান আর কি, তিনি কিন্তু এই পাড়াটা স্থাপন করছে 2005 সালে। আর এই পাড়াটা তিন্দুর মধ্যেই পড়ছে।
পাটা পেছনে রেখে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা কুকুর অনেক ঘেউ ঘেউ করতেছিল, মানে অনেক রাইগা গেছে নতুন মানুষ দেখে। আমার অবস্থা দেখে বুঝতেছেন অনেক বেশি কষ্ট হচ্ছে। কত বড় বড় উঁচু উঁচু পাহাড় পাড়ি দিচ্ছি, মানে মনে হচ্ছে গোসল করে গেছি পুরো ঘামে। এখন একটু আগে কিন্তু বৃষ্টি নামছে, তারপরেও এত ঘামাচ্ছি, মানে অনেক বেশি গরম পড়ে গেছে হঠাৎ করেই। কুটিলি পাড়া থেকে 2টা পাহাড় পাড়ি দিয়ে তারপরে এটা ঝুমঘরের দেখা পাইছি। এখানে একটু রেস্ট করতে হবে। আর এই রাস্তাটা দেখেন কত চমৎকার। যে ঝুমঘরটা দেখালাম সেখানে বসে আছি, একটু রেস্ট করতেছি। দেখেন এখান থেকে কত চমৎকার পাহাড়ের দৃশ্য দেখা যায়। আমরা ওয়েট করতেছি। আর এখানে একটা দাদা আগের থেকে বসেছিল, ওনার সাথেও পরিচিত হইলাম। উনিও নিচের একটা পাড়ার আর কি বাসিন্দা। আমরা এই উপর দিয়ে যেতে হবে, আমাদের একদম পাও পাড়ার দিকে যাব। আর কয়টা পাহাড় পাড়ি দিতে হবে মেনপ্রে? হ্যাঁ, আরেকটা বড় একটা না? দাদা পাও পাড়া যেতে কতক্ষণ লাগবো? 1.5 ঘন্টা লাগবে। আরো 1.5 ঘন্টা না? এখানে রেস্ট করতেছে। কুকুর কি আপনার সাথে সাথে থাকে? হ্যাঁ, দাদার সাথে সাথেই থাকে। 2টা কুকুর আছে আপনার। হাঁটতে হাঁটতে পাহাড়ের বুক জুড়ে বিস্তৃত সবুজ ঝুম ক্ষেতের দেখা পেলাম। সবুজে মোড়ানো সেই ঝুমের পথ ধরেই এগিয়ে চলেছি আমরা। চারপাশের অপার সৌন্দর্য যেন বারবার থামিয়ে দিচ্ছে আমাদের। যত সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে প্রকৃতি তার সেরা রূপটাই এখানে সাজিয়ে রেখেছে। ওই যে নিচে রয়েছে সাঙ্গু নদী, আর এখান থেকে দেখেন কত চমৎকার দৃশ্য দেখা যায়। এই পাশেও অনেক উঁচু উঁচু পাহাড়, এই পাশেও উঁচু উঁচু পাহাড়, আর মাঝখানে এই সাঙ্গু নদী। সাঙ্গু নদীর পানি এখন অনেক বেশি ঘোলা দেখা যাচ্ছে। আমরা তো একদম সাঙ্গু নদীর উপর দিয়ে, মানে পাওপাড়াটা হলো এই পাশে, আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর এই রাস্তা, মানে এই রাস্তায় গেলে আপনারা অন্যরকম কিছু দেখতে পাবেন। সবাই তো সাঙ্গু নদী দিয়ে যায় এইসব সৌন্দর্য দেখতে, তবে আমরা একটু ভিন্ন রাস্তা ধরেছি, যেটা আসলে সবাই যায় না। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এখন বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তো আমাদের সামনে এগিয়ে যেতে হবে আরও দ্রুত। একপাশে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সাঙ্গু নদী, আমরা হাঁটছি আরেক পাশে থাকা উঁচু পাহাড় দিয়ে। সাঙ্গু নদীর এমন দৃশ্য এর আগে আমি শুধু ড্রোনের মাধ্যমেই দেখেছি। অনেক জায়গা আছে বান্দরবনে ঘোরার মতো, তবে সব কিছু তো দেখা সবার পক্ষে সম্ভব হয় না। তবে আজকে যা দেখছি আমার পিছনে, এত সুন্দর যে একটা জায়গা হতে পারে, এত চমৎকার মনে হয়েছে যে আমি কোনো স্বপ্নের জায়গায় চলে আসছি। আমার স্বপ্নের যদি কোনো জায়গা থাকতো, সেই জায়গার একটা অংশ এরকমই বানাতাম। এত চমৎকার কিছু দৃশ্য দেখছি, আপনাদেরও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এত সুন্দর বলতেছি। পাহাড়ের মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এই ঝুমক্ষেত যেন পাহাড়ের সৌন্দর্যে যোগ করেছে এক নতুন মাত্রা। সবুজে মোড়ানো ঢালগুলো দেখে মনে হচ্ছিল প্রকৃতি আর মানুষের পরিশ্রম একসঙ্গে মিলে এঁকেছে এক অনন্য ছবি। এই দৃশ্য নিজের চোখে না দেখলে হয়তো কখনোই বুঝতে পারতাম না পাহাড়ি ঝুমক্ষেত পাহাড়কে কতটা আকর্ষণীয় আর জীবন্ত করে তোলে। এমন চমৎকার দৃশ্য ভাই, পিছনে দেখেন ঝুমক্ষেত, তারপরে
মেঘ জমে আছে পাহাড়গুলোতে। আর এই পাশে একটু দেখেন ভাই, এই যে ক্রিস্তং যে পাহাড়টা আছে না, মানে দেখা যাচ্ছে না মেঘের জন্য, এত মেঘের স্তূপ জমে আছে। মাশাআল্লাহ, মানে আল্লাহ যে তার এত সুন্দর সৃষ্টি আমাকে দেখাইছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর ওই যে পিছনে দেখেন মেঘ জমে আছে, মানে এমন দৃশ্য দেখলে আর সামনে আগাতে মন চায় না। আটা এটা কিসের গেট ম্যান প্রে? তো ছাগল আসতে পারবে, গরু আসতে পারবে, এটাই জন্য আটকাই রাখছে। ও মানে গরু ছাগল যাতে বেরিয়ে না যেতে পারে নাকি? পাওয়ার একদম সামনে চলে আসছে, আর বেশিক্ষণ লাগবে না, ওইখানে একটু দাঁড়াবো, আরও অনেক দূরে যেতে হবে ভাই, সন্ধ্যা হয়ে যাবে, আজকে মনে হচ্ছে রাত্র হতে পারে। আর এই যে পাওপাড়ার সামনে চলে আসছি, এই সামনে রয়েছে পাওপাড়াটা। পাওপাড়া অসম্ভব সুন্দর একটা পাড়া, মানে পরিবেশটা যেমন সুন্দর, মানুষগুলো তেমন অনেক বেশি আন্তরিক। আর এই যে দেখেন পাড়াটা, মানে কত চমৎকার একটা পাড়া, এখানে আপনি অনায়াসে 5-7 দিন এসে কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর একটা পাড়া। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পাওপাড়াতে চার্চের ভিতরে বসে আছে, আর এই যে আমার বন্ধুরা আসছে। বন্ধু এটা হাই দাও। এই যে আমার বন্ধুরা আসছে, দেখেন ওদের বসায় বসায় খাওয়াইতেছে, আমরাও খাইতেছি আর কি। পাওপাড়ায় মূলত খুমি জনগোষ্ঠীর বসবাস, তাদের প্রধান জীবিকার উৎস জুম চাষ। এই পাড়ায় প্রায় 27টি পরিবার বসবাস করে, আর তাদের অধিকাংশই খ্রিস্টান ধর্মের অনুসারী। চারপাশের পাহাড় আর প্রকৃতির মাঝে গড়ে ওঠা শান্ত নিরিবিলি এই পাড়াটি সত্যি মন ছুঁয়ে যায়। তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়, তাই এই সুন্দর পাড়াটিকে পেছনে রেখে আবারও সামনের দিকে এগিয়ে যেতে হবে। পাওপাড়াকে পিছনে রেখে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আরও প্রায় 1.5 ঘন্টা হাঁটা লাগবে। আর এই যে পাওপাড়ার এটাই হলো শেষ বাড়িটা। আল্লাহু আকবার, দেখেন কত চমৎকার একটা জিরি। জিরির পথ মানে আমার কাছে অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই যে দেখেন, এটা হলো লাংলক জিরি, মানে এইখান থেকেই লাংলকে পানিটা যায় আর কি। দেখেন কত চমৎকার জিরি একটা, আর এই জিরিতেই আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। এখন যে পাহাড়টা উঠতেছি, আজকে সারাদিনের সবচেয়ে খারাপ পাহাড়, আরও উঁচুতে যেতে হবে। অনেকখানি আসছি, জোকও আছে অনেক বেশি, সামনে গিয়ে দেখতে হবে কয়টা ধরছে। আল্লাহ, অনেক পিচ্ছিল। অনেক জোরে বৃষ্টি নামছে, আর হঠাৎ করে নেমে গেছে, এই জন্য সাথে সাথে আমার পঞ্চটা বের করে নিছি। অনেক উঁচুতে উঠতে হবে, দেখেন। এক মুহূর্ত দাঁড়ানোর সুযোগ নেই, দাঁড়ালেই জোকে পুরা আক্রমণ করে অবস্থা খারাপ করে দিবে। আর এখনও হয়তো ধরছে কয়েকটা। এই রাস্তা পার হতে হবে দ্রুত, কাদা দিয়ে, দেখেন কাদা মাখা রাস্তায় আমরা হাঁটতেছি। ও ম্যান, আর বৃষ্টিটা একদম এমন টাইমে নামছে, বলছিলাম 1 ঘন্টার মতো লাগবে, তবে হয়তো বা 1.5 ঘন্টার মতো লেগে যাবে পাড়ায় পৌঁছাতে পৌঁছাতে। অনেক কষ্ট হচ্ছে এখন, জঙ্গলের রাস্তা, অনেক খারাপ লাগতেছে, বুঝাতে পারবো না, অবস্থা খুবই খারাপ। এত বাজে রাস্তা দিয়ে যাচ্ছি, আর দৌড়াতে হচ্ছে জোকের ভয়ে। বেড়াতে চলে আসছে, আর এত বাজে রাস্তা ভাই, এই দেখেন কি ভিউ একদম। আর এই যে পাড়াতে আসা পড়ছি, অসাধারণ সুন্দর একটা পাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক
উঁচুতে অবস্থিত এই পাড়া। বৃষ্টিটা থামলে দেখাবো এই পাড়ার আসল সৌন্দর্যটা। মনে হয় ব্যাগটা পুরো ভিজে গেছে, ড্রোন দিচ্ছে কিনা জানি না, এটা চেক করতে হবে। আর শরীরের কোন কোন জায়গায় ঝুঁকে ধরছে কিনা সেটাও একটু ভালো করে চেক করতে হবে। মাত্র আসলাম, একটু স্বস্তি লাগতেছে এখন। একদম রাত্র হবে এরকম একটা অবস্থায় আছে, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি কিন্তু এখনো থামেনি, গুড়ি গুড়ি পড়তেছে। অসাধারণ। হয়তোবা কালকে সকালে যদি বৃষ্টি কমে যায় তখন আপনাদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারবো। অনেক উঁচুতে এই পাড়াটা অবস্থিত। ধীরে ধীরে পাহাড়ে রাত নেমে আসছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে আছি, মনে হচ্ছে হঠাৎ করেই শীতের কোনো সন্ধ্যায় চলে এসেছি। চারপাশ মেঘ আর কুয়াশায় ঢেকে অন্যরকম এক আবহাওয়া তৈরি করেছে। আজ হয়তো পুরো পাড়াটা ঘুরে দেখা হবে না, তবে পাহাড়ি মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, গল্প আর নিরিবিলি সন্ধ্যাটাকে উপভোগ করার সুযোগই আমাদের জন্য বড় প্রাপ্তি। জীবনে এমন মুহূর্ত বারবার আসে না, তাই মন ভরে উপভোগ করছি প্রতিটি ক্ষণ। নাপি কি কি দিয়ে বানায় বলো তো ভাই? নাপি হয়তো মাছ পচা দিয়ে আর চিংড়ি মাছ পচা দিয়ে। সারাদিন ট্রেকিং করার পর কিছুটা গল্প, আড্ডা আর রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এই সিরিজের আগামী পর্বে এমন সৌন্দর্য অপেক্ষা করছে যা আপনাকে মুগ্ধ করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।